সালাম আলাইকুম। আজকের লেকচারে আমরা অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে জানবো। অনুবাদক প্রোগ্রাম বিষয়টা কি? এটা হচ্ছে আমরা আমাদের ভাষায় যখন কোনো কোড করব, আমাদের ভাষাটাকে মেশিনের ভাষায় রূপান্তরিত করার জন্য একটা প্রোগ্রাম থাকে। সেটাকে মূলত বলা হয় অনুবাদক প্রোগ্রাম। যেমন আমরা যখন সি ভাষায় কোনো কোড করি, এখানে কিন্তু ম্যাক্সিমাম আমরা আমাদের যে ইংরেজি বর্ণগুলো আছে সেগুলো দিয়ে কোড করে থাকি। এগুলো হচ্ছে আমাদের ভাষা। মেশিন তো আর এগুলো বুঝবে না। মেশিন বুঝবে শুধুমাত্র 0 অথবা 1। মেশিনকে বোঝানোর জন্য আমাদের ভাষাটাকে যে মেশিনের ভাষায় রূপান্তরিত করার জন্য যে প্রোগ্রামটা থাকে সেটাই মূলত হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। এখানে কি বলা হচ্ছে? মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম ছাড়া অন্য ভাষায় লিখিত প্রোগ্রাম অর্থাৎ আমাদের ভাষায় লিখিত প্রোগ্রাম, যেমন আমরা ইংরেজি বর্ণ, সংখ্যা, প্রতীক এগুলো দ্বারা কোনো প্রোগ্রাম করলে সেটাকে হচ্ছে মেশিন ভাষায় অনুবাদের জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। অনুবাদক প্রোগ্রাম কম্পিউটারের উৎস কোড বা হচ্ছে উৎস প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রামে রূপান্তরিত করা। অর্থাৎ আমরা যখন আমাদের ভাষায় কোনো প্রোগ্রাম করি সেটাকে বলা হয় সোর্স প্রোগ্রাম। আমরা যখন আমাদের ভাষায় কোনো প্রোগ্রাম করব সেটাকে আমরা কি বলবো? সোর্স প্রোগ্রাম, বা এটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি সোর্স কোড। ঠিক আছে? এটাকে মেশিনের ভাষা অর্থাৎ 0 অথবা 1 এ কনভার্ট করার জন্য যে প্রোগ্রাম থাকে সেটা হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম। সেটা কি করবে? মেশিনের ভাষায় রূপান্তরিত করবে, যেটাকে আমরা বলবো অবজেক্ট প্রোগ্রাম বা হচ্ছে অবজেক্ট কোড। আমাদের ভাষাটা হচ্ছে সোর্স প্রোগ্রাম বা সোর্স কোড। আর যখন এটা মেশিনের ভাষা হয়ে যাবে তখন এটা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম বা অবজেক্ট কোড। ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে দেখি আমরা উৎস প্রোগ্রাম বলতে ১ম এ যে ভাষায় প্রোগ্রামটি লেখা হয় সেটিকে বুঝাই। যেমন আমাদের ভাষা সি ভাষা। এরপর এটাকে যখন হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম মেশিনের ভাষায় কনভার্ট করে ফেলবে, মেশিনের ভাষাটাকে আমরা বলবো অবজেক্ট কোড বা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। আশা করি এগুলো তোমাদের কাছে এখন ক্লিয়ার। ওকে। এখন আমরা দেখব অনুবাদক প্রোগ্রামকে ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কম্পাইলার, আরেকটা হচ্ছে ইন্টারপ্রেটার, আরেকটা হচ্ছে অ্যাসেম্বলার। এই ৩ টা অনুবাদক প্রোগ্রামের সাহায্যে আমরা যেকোনো কোডকে মেশিনের ভাষায় রূপান্তর করতে পারবো। কম্পাইলার কিভাবে কাজ করে একটু আমরা দেখি। কম্পাইলার উচ্চ স্তরের ভাষাকে মেশিনের ভাষায় অনুবাদ করে। আচ্ছা, আমরা পড়ছিলাম কি তোমাদের মনে আছে? উচ্চ উচ্চ স্তরের ভাষা হচ্ছে কোনগুলো? সি, সি প্লাস প্লাস এগুলো হচ্ছে উচ্চ স্তরের ভাষা। তোমরা মনে রাখবে অবশ্যই তোমাদের এমসিকিউতে কিন্তু উচ্চস্তরের ভাষাগুলো কি এটা প্রশ্ন আসতে পারে। এরপর হচ্ছে তোমাদের চতুর্থ প্রজন্মের ভাষাগুলো কি এটা আসতে পারে। সেগুলো একটু ভালো করে তোমরা মনে রাখবে। কম্পাইলার উচ্চস্তরের ভাষাকে মেশিনের ভাষায় অনুবাদ করে। এরপর দেখো কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে। অর্থাৎ তুমি একটা প্রোগ্রাম ধরো করে ফেলছো, ঠিক আছে? সম্পূর্ণ প্রোগ্রাম করে ফেলার পরেই কি করবে? কম্পাইলার এই সম্পূর্ণ প্রোগ্রামটাকে একই সাথে তোমার মেশিন কোডে বা হচ্ছে অবজেক্ট কোডে রূপান্তর করবে। ঠিক আছে? এটা একসাথে হচ্ছে পড়বে এবং একসাথে অনুবাদ করবে। এরপর বলা হচ্ছে দেখো বিভিন্ন ধরনের উচ্চস্তরের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তরের জন্য বিভিন্ন ধরনের কম্পাইলার ব্যবহার করা হয়। যেমন যে কম্পাইলার সি ভাষার প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করতে পারে তা আবার ফরট্রেন বা কবল এই ভাষাগুলোকে হচ্ছে কি করতে পারবে না? মেশিনের ভাষায় অনুবাদ করতে পারবে না। তার মানে একেকটা ভাষার জন্য একেকটা ট্রান্সলেটর প্রোগ্রাম আছে, যেটা ইন্ডিভিজুয়াল হচ্ছে কি করবে? ইন্ডিভিজুয়াল হচ্ছে ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করবে। তার মানে সি ভাষার জন্য যেই ট্রান্সলেটর প্রোগ্রাম সেটা কিন্তু আবার অন্যান্য ভাষাগুলাকে কম্পিউটারের ভাষায় বা মেশিনের ভাষায় রূপান্তর করতে পারবে না। সেখানে মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কম্পাইলার উচ্চস্তরের ভাষাকে মেশিন ভাষায় অনুবাদ করে এবং যেটা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়বে এবং একসাথে অনুবাদ করবে। এটা আমরা মনে রাখবো। ঠিক আছে? যেমন ধরো এটা একটা সোর্স প্রোগ্রাম। এটাকে কম্পাইলার একসাথে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করবে বা অবজেক্ট কোডে রূপান্তরিত করবে এবং সম্পূর্ণ প্রোগ্রাম যখন সে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করবে, তখন যদি কোনো ভুল সে পায় সেক্ষেত্রে সে ভুলটা দেখাবে। অর্থাৎ লিস্ট অফ এরর বলতে একসাথে অনুবাদ করার সময় যখন কোনো ভুল সে পাবে, তখন সেই ভুলটা আমাদেরকে সে শো করবে। ঠিক আছে? এখন দেখো কম্পাইলারের যে কাজ সেগুলো একটু কি দেখো। উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করবে। এরপর প্রোগ্রামকে সংশ্লিষ্ট সাবরুটিনের সাথে সংযোগের ব্যবস্থা করবে। এরপর প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানাবে। এরপর প্রয়োজনে সোর্স বা অবজেক্ট প্রোগ্রামকে ছাপিয়ে বের করা অর্থাৎ এটাকে প্রিন্ট করা। এরপর প্রধান মেমোরিতে প্রয়োজনীয় জায়গা বরাদ্দ করা। সেগুলো হচ্ছে কাজ। তোমাদের এতগুলো জানার দরকার নেই, জাস্ট কয়েকটা মনে রাখবা। যদি হচ্ছে তোমাদের অনুধাবন প্রশ্নে জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে যেন অ্যান্সারটা
কাজটা করতে পারো। এরপর দেখো কম্পাইলারের সুবিধা। আচ্ছা, আরেকটা বিষয় আমি তোমাদের বলে রাখি। অনেকে হয়তো বলবা যে, "ভাইয়া আমাদের হচ্ছে এত থিওরি পড়ে কি হবে?" তোমাদের মনে রাখতে হবে সি প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু থিওরি থেকে তোমাদের এমসিকিউতে অনেক প্রশ্ন আসবে। তোমরা বিগত বছরের 2019 এ যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি দেখো 18 প্রশ্ন, 17 প্রশ্ন তোমরা দেখবা থিওরি অংশ থেকে অনেক এমসিকিউ আসছে। সো থিওরি অংশ অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, সো আমরা সুবিধাগুলো একটু দেখি। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে, ফলে প্রোগ্রাম নির্বাহে গতি দ্রুত হয়। এরপর প্রোগ্রাম নির্বাহে কম সময় লাগে। কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয়। এরপর বলা হচ্ছে দেখো কম্পাইলার দ্বারা একবার প্রোগ্রাম কম্পাইল করা হলে পরবর্তীতে তা আর কম্পাইলের প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা একবার যদি সেটাকে অবজেক্ট করে রূপান্তরিত করে ফেলি, সেক্ষেত্রে সেটা আবার করার কোনো প্রয়োজন নেই। এরপরে প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা মনিটরে প্রদর্শন করে। ওকে, এরপর অসুবিধাগুলো কি দেখো একটু। কম্পাইলার প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, ফলে প্রোগ্রাম সংশোধনে বেশি সময় লাগে। আচ্ছা, ধরো তুমি কোনো একটা প্রোগ্রাম করে ফেলছো। করার পরে সে কি করলো? সম্পূর্ণ প্রোগ্রামটা যখন সে একসাথে যখন সে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করবে, তখন তোমাকে ভুলটা দেখাচ্ছে। সেক্ষেত্রে তোমার যে অনেকগুলো ভুল, সেই ভুলগুলো সংশোধন করা কিন্তু তোমার জন্য অনেক কষ্টসাধ্য। যদি সেটা এক লাইন করে হতো, সেক্ষেত্রে যেটা হতো তুমি কিন্তু ইনস্ট্যান্ট তোমার ভুলটা সংশোধন করে ফেলতে। সেক্ষেত্রে তোমার সময়টা কম লাগতো। সো যেহেতু এটা সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে কি করে ফেলবে? অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করবে। সো ভুলটা তোমাকে একই সাথে দেখাবে। এক্ষেত্রে তোমার সময়টা বেশি লাগবে এটা সংশোধন করা। এরপর কম্পাইলার বড় ধরনের প্রোগ্রাম হওয়ায় ইহা সংরক্ষণে মেমোরিতে বেশি জায়গা লাগে। প্রোগ্রাম ডিবাগিং বা হচ্ছে টেস্টিং এর কাজ ধীরগতি সম্পন্ন হয়। সো একটু খেয়াল করবা ডিবাগিং জিনিসটা এবং টেস্টিং জিনিসটা কি, এটা সম্পর্কে যদি আমরা পরবর্তীতে আরো বিস্তারিত পড়ব। সো আমি একটু বলে রাখি, ডিবাগিং মানে হচ্ছে তোমার কোনো একটা প্রোগ্রামের যে ভুল সেটা খুঁজে বের করা। আর টেস্টিং মানে হচ্ছে তোমার প্রোগ্রামটা রান করে দেখা, প্রোগ্রামের যে কোডটা সেটা সঠিক হয়েছে কিনা এবং তোমার প্রোগ্রামটা সঠিকভাবে রান হচ্ছে কিনা। ঠিক আছে? যদিও এগুলা সম্পর্কে আমরা আরো বিস্তারিত পরবর্তীতে পড়ব। এরপর আমরা এখন দেখব ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারের কাজ কি? ইন্টারপ্রেটারের কাজ হলো উচ্চস্তরের ভাষাকে মেশিন ভাষায় পরিণত করা। সেম কাজ কম্পাইলার যা কাজ করবে এটাও সেম কাজ করবে। বাট এখানে পার্থক্যটা হচ্ছে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে পড়ে এটাকে একসাথে কি করে? অনুবাদ করে। বাট ইন্টারপ্রেটার যেটা করবে এটা এক লাইন করে হচ্ছে কি করবে? অনুবাদ করবে। অর্থাৎ এক লাইন তুমি কোড করছো সেটাকে সে পড়বে। দেন হচ্ছে এটাকে কি করে ফেলবে সে? বস্তু প্রোগ্রাম বা হচ্ছে অবজেক্ট করে রূপান্তরিত করে ফেলবে। ঠিক আছে? এবং এরকম এক লাইন করলে যেটা সুবিধা তোমার ভুলটা হচ্ছে তুমি ইনস্ট্যান্ট ধরতে পারবা এবং সাথে তুমি সংশোধন করে ফেলতে পারবা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে পড়ে এবং অনুবাদ করে। কিন্তু ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে ও অনুবাদ করে। তার মানে পার্থক্যটা হচ্ছে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম একই সাথে সোর্স প্রোগ্রামে পরিণত করবে। আর ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন পড়বে এবং এক লাইন অনুবাদ করবে। যেটা আমাদের জন্য সুবিধা। এরপর দেখো এটার সুবিধাগুলো কি দেখো? এটি ব্যবহারে প্রোগ্রাম ভুল সংশোধন করা এবং পরিবর্তন করা সহজ হয়। ইন্টারপ্রেটার প্রোগ্রাম আকারে ছোট হয় এবং মেমোরিতে কম জায়গা দখল করে। এটি সাধারণত ছোট কম্পিউটারে ব্যবহার করা হয়। অর্থাৎ মাইক্রো কম্পিউটার, ধরো আমাদের মোবাইল ফোন, হ্যাঁ? এরপর আরো ছোট যে ডিভাইসগুলো আছে সেগুলো আরকি। এরপরে দেখো ইন্টারপ্রেটারের অসুবিধাগুলো কি? ইন্টারপ্রেটার ব্যবহারে প্রোগ্রাম কার্যকরী করতে কম্পাইলারের তুলনায় বেশি সময় লাগে। কম্পাইলার হচ্ছে একটু কম সময় লাগে, কারণ এটা হচ্ছে একসাথে হচ্ছে কি করে ফেলে? সম্পূর্ণ প্রোগ্রামটাকে হচ্ছে কোড করে ফেলে। মানে কোডে রূপান্তরিত করে ফেলে অবজেক্ট কোডে। কিন্তু ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে, যার কারণে সময় একটু বেশি লাগে। এরপরে দেখো এর মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয় না। যেমন এটা এক লাইন করে কি হয়? তোমার মেশিন কোডে রূপান্তরিত হয় বা মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয়। প্রতিটি কাজের পূর্বে অনুবাদ করার প্রয়োজন হয়। ওকে। এরপর আমরা সর্বশেষ যেটা দেখব সেটা হচ্ছে অ্যাসেম্বলার। একটু খেয়াল করবা, আমরা কিন্তু অ্যাসেম্বলি ভাষা সেটা কিন্তু পড়ে আসছি। ঠিক আছে? যেটা ছিল আমাদের ২য় প্রজন্মের ভাষা। হয়তো আমি একটু দেখি তোমাদের আবারও দেখাচ্ছি। এটা আমাদের হচ্ছে কোন প্রজন্মের ভাষা ছিল? এটা হচ্ছে আমাদের
হ্যাঁ, ২য় প্রজন্মের ভাষা ছিল অ্যাসেম্বলি ভাষা। তোমরা অবশ্যই একটু মনে রাখবে। এই ভাষাগুলো একটু ভালো করে পড়ে ফেলবে। এগুলা থেকে কিন্তু প্রচুর এমসিকিউতে আসে। অর্থাৎ কোন ভাষাটা হচ্ছে কোন প্রজন্মের ভাষা। ঠিক আছে? আমি আবার একটু বলে দিলাম তোমাদের। একটু খেয়াল করে পড়ে ফেলবে। ওকে। সো অ্যাসেম্বলি আমরা এটা সম্পর্কে পড়ব। সো এটা হচ্ছে খুবই সিম্পল। অ্যাসেম্বলি যে ভাষাটা সেটাকে যেই অনুবাদক প্রোগ্রাম কি করবে? মেশিন ভাষায় রূপান্তরিত করবে। সেই অনুবাদক প্রোগ্রামটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলার। ঠিক আছে? তাহলে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। তাহলে অ্যাসেম্বলার শুধু অ্যাসেম্বলি ভাষাকেই কি করবে? মেশিন ভাষায় রূপান্তরিত করবে বা হচ্ছে অবজেক্ট করে রূপান্তরিত করবে। ঠিক আছে? একটু মনে রাখবা যদি তোমাদের এমসিকিউতে বলে যে অ্যাসেম্বলি প্রোগ্রামকে কোন অনুবাদক প্রোগ্রাম মেশিন ভাষায় রূপান্তর করে? তাহলে তোমরা সিম্পলি অ্যান্সার করবা অ্যাসেম্বলার। এটি অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন কোড বা হচ্ছে যন্ত্র ভাষায় অনুবাদ করে। সো এখানে একটা ডায়াগ্রাম আছে একটু দেখে নাও। এরপর দেখো অ্যাসেম্বলারের প্রধান কাজসমূহ ন্যামোনিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করা অর্থাৎ আমরা অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে কিছু ন্যামোনিক ইউজ করি যেমন হচ্ছে লোড অ্যাকুমুলেটর এটাকে আমরা বলি এলডিএ ঠিক আছে এরপর আরও অনেকগুলো ছিল এরপর ছিল হচ্ছে তোমার আমি একটু যদি একটু তোমাদের দেখাই একটু ভালো হয় একটু দেখো এখানে আরো কি ছিল? এই যে STA, STA ছিল স্টোর অ্যাকুমুলেটর, তারপর CLR এটা ছিল ক্লিয়ার। সো এগুলো হচ্ছে তোমার ন্যামোনিক। এগুলো দ্বারা আমরা মনে রাখি। এইসব বিষয় আমরা মনে রাখি। সো এটা কি করবে? এটা হচ্ছে মূলত যেটা করে যে এই যে আমাদের ন্যামোনিক যেগুলো আছে এগুলোকে কি করবে? সে মেশিনের ভাষায় রূপান্তরিত করবে। ঠিক আছে? একটু ভালো করে তোমরা এগুলো পড়ে নিও পরে। এগুলো অবশ্যই তোমরা একটু নোট করে নিবে। নোট করে হচ্ছে বাসায় পড়ে ফেলবে ভালোমতো। এরপর দেখো সাংকেতিক ঠিকানাকে মেশিন ভাষায় লিখিত ঠিকানায় রূপান্তরিত করা। তাহলে সাংকেতিক ঠিকানা হচ্ছে একটু আগে আমরা যা দেখলাম তা হচ্ছে সাংকেতিক ঠিকানা। সেগুলোকে সে কি করবে? মেশিন ভাষায় রূপান্তরিত করবে। সিম্পল ব্যাপার। এরপর প্রত্যেকটি নির্দেশ ঠিক কিনা তা হচ্ছে কি করবে? পরীক্ষা করবে। সব নির্দেশ ও তথ্য প্রদান মেমোরিতে হচ্ছে কি করবে? রাখবে। এরপর সহায়ক মেমোরিতে বস্তু প্রোগ্রাম তৈরি করবে। সেগুলো হচ্ছে তার অ্যাসেম্বলারের কাজ। একটু পড়ে নিও তোমরা ভালো করে। যদি এগুলো পড়ে মানে এগুলো হচ্ছে তোমাদের আসলে অনুধাবন প্রশ্নে আসবে। ঠিক আছে? আ এটা হচ্ছে ব্যাপার আরকি। এরপর আমরা এখন দেখব একটি প্রোগ্রামের সংগঠন অর্থাৎ একটা প্রোগ্রাম হওয়ার জন্য বা একটা প্রোগ্রামে আমরা কি বিষয় পাবো? সে বিষয়টা আমরা একটু দেখব। একটা প্রোগ্রামের সংগঠন হচ্ছে মূলত ৩ টা। সেটা আমরা কিভাবে বুঝবো? তোমার কোনো একটা সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের সাহায্যে কোনো একটা সমস্যা সমাধানের জন্য ১ম এ তোমার দেখতে হবে তোমার সমস্যায় কি ইনপুট দেওয়া যাবে। ঠিক আছে? এবং ইনপুটটা হচ্ছে কিভাবে তুমি প্রসেস করবা এবং প্রসেস করার পরে তোমার ফলাফলটা কি আসবে। সো এই ৩ টা ব্যাপার প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রেই থাকবে। যেকোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা এই ৩ টা বিষয়ই দেখতে পাবো। ১ম হচ্ছে ইনপুট, তারপর হচ্ছে প্রক্রিয়াকরণ, প্রসেসিং, এরপরে সর্বশেষ আউটপুট। একটা এক্সাম্পল দেখো তুমি। আর আমি পরে হচ্ছে এগুলোর বিস্তারিত বলছি। আগে একটা এক্সাম্পল দেখো। ধরো আমাদের একটা প্রোগ্রাম করতে বলল। ২ টি সংখ্যার যোগফল বের করার জন্য প্রোগ্রামের ৩ টি অংশ নিম্নে দেখানো হলো। ধরো ২ টি সংখ্যা আমি যোগ করব। তাহলে ২ টি সংখ্যা যোগ করার জন্য অবশ্যই আমার ২ টা ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার পরে সংখ্যা ২ টা আমার কি করতে হবে? যোগ করতে হবে। এরপরে ফাইনালি আমরা যোগফলটা পাবো। তার মানে ১ম আমরা ইনপুট দিলাম। তারপরে সেটা যোগের কাজটা হলো যেটা প্রসেসিং। এরপর সর্বশেষ যোগ হওয়ার পরে যোগফলটা আমরা পেলাম which is আউটপুট। ঠিক আছে? সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে একটা প্রোগ্রামের সংগঠন হচ্ছে কয়টা? ৩ টা। এটা তোমাদের মাল্টিপল কোয়েশ্চেনে আসতে পারে অর্থাৎ মাল্টিপল এমসিকিউতে আসতে পারে। সো ইনপুট কি? ইনপুট হচ্ছে এখানে হচ্ছে প্রোগ্রামের যাবতীয় যা ডেটা আছে সেগুলো আমরা নির্দেশ বা ইনপুট হিসেবে দিব। এরপর আমাদের ইনপুটটাকে হচ্ছে প্রসেস করা হবে। এরপর ফলাফলও হচ্ছে প্রসেসিং যেটা হবে সেটার ফলাফলটা আমরা আউটপুটে দেখতে পাবো। সো আজকের লেকচার পর্যন্ত এইটুকু। আমাদের পরবর্তী লেকচারে আমরা আরো যেই থিওরির বিষয়গুলো আছে সেগুলো আমরা জানবো। সো পরবর্তী লেকচার ভিডিওতে আবারও দেখা হবে। তোমরা অবশ্যই যে লেকচারগুলো দেখবে সেগুলো নোট করে ফেলবে। নোট করে বাসায় ভালোমতো পড়ে ফেলবে। তাতে করে তোমাদের জন্য অনেক হেল্প হবে। দেখবা তোমরা এমসিকিউ তোমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে এবং পাশাপাশি সিকিউ সহজ হয়ে যাচ্ছে। অবশ্যই তোমরা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তীতে তোমরা খুব সহজেই ভিডিওগুলা বা লেকচারগুলা দেখতে পারো এবং হচ্ছে তোমরা চাইলে লাইভ ক্লাস করার জন্য আমার পেজে যুক্ত থাকতে পারো। আমার ইউটিউবে যে নাম আমার পেজেরও সেম নাম। ঠিক আছে? সো পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।